আজর ওয়াইজম্যানের সামনের টেবিলের ওপাশে বসেছিল বিল পুলম্যান। বিল পুলম্যান ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি ও ইহুদি গোয়েন্দা সংস্থার নিউ ইয়র্ক অফিসের প্রধান সমন্বয়কারী। কথা বলছিল বিল পুলম্যান। স্যার আইজ্যাক ড্যানিয়েলকে এ পর্যন্ত যে কয়জন দেখেছে তাদের বর্ণনা থেকে নিশ্চিত প্রমাণিত হয় না যে তিনি আহমাদ মুসা, কিন্তু তার প্রতিটি কাজ প্রমাণ করে যে সে আহমাদ মুসা না হয়ে পারে না, বলল আজর ওয়াইজম্যান। তা ঠিক স্যার, অবশ্য আহমাদ মুসা ছদ্মবেশ ধরতে ওস্তাদ। সাধারণ ছদ্মবেশেও সে নিজেকে পাল্টে ফেলতে পারে, বিশেষ করে খুব অভ্যস্ত চোখ না হলে তার ছদ্মবেশ ধরা বেশ মুশকিল। অতএব আমি মনে করি তাকে আহমাদ মুসা হিসাবে ধরেই আমাদের অগ্রসর হওয়া দরকার, বিল পুলম্যান বলল। যদি তা ধরে নিতে হয় তাহলে সেটা এক বিপদের কথা, কারণ মার্কিন সরকার ও প্রশাসনের সকল পর্যায়ে সে সহযোগিতা পাবে। তবু কিন্তু এ লড়াইয়ে আমাদের জিততে হবে পুলম্যান, বলল আজর ওয়াইজম্যান। অবশ্যই স্যার, নিউ ইয়র্কের লিবার্টি টাওয়ার, ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের সত্যটা যদি প্রকাশ হয়ে পড়ে তাহলে স্যার ইহুদিবাদীরা আবার রোমান যুগের মতো অন্ধকার যুগে ফিরে যাবে। সুতরাং যে কোনো মূল্যে সত্যের প্রকাশ রোধ করতেই হবে, বিল পুলম্যান বলল। ঈশ্বরকে ধন্যবাদ যে স্পুটনিকের জোগাড় করা সব ডকুমেন্টস আমরা ধ্বংস করতে পেরেছি এবং অবশিষ্ট সেগুলো ওদের হাতে ছিল, সেগুলোর সবটাই আমাদের কাছে এসে গেছে। না হলে আমরা মহাবিপদে পড়ে যেতাম। যে ডকুমেন্টগুলো ওরা হারিয়েছে বলেই খোদ আহমাদ মুসাই পাগলের মতো ছুটে এসেছে ডক্টর হাইম হাইকেলের সন্ধানে। ডক্টর হাইম হাইকেলকে পেলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তারা নতুন করে তৈরি করতে পারবে। সুতরাং যেভাবেই হোক ডক্টর হাইম হাইকেলকে আড়ালে রাখতে হবে। তাকে না পেলে আহমাদ মুসারা এক ইঞ্চিও সামনে এগোতে পারবে না, বলল আজর ওয়াইজম্যান। মাফ করবেন স্যার, দেখা যাচ্ছে ডক্টর হাইম হাইকেল প্রকৃত অর্থেই আমাদের জাতির জন্য এক বিপজ্জনক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখনকার সব শক্তি তাকে আড়ালে রাখার চেষ্টায় ব্যয়িত হচ্ছে। এই অবস্থায় এই বোঝা আমাদের জাতি দেহ থেকে ঝেড়ে ফেলার মধ্যে জাতির কল্যাণ, বিল পুলম্যান বলল। কোনো আমেরিকানের কাছে তুমি কখনোই এ ধরনের কথা বলবে না। কোনো আমেরিকান ইহুদির কাছে তো নয়। যতদিন মার্কিন রাষ্ট্র থাকবে ততদিন হাইম সলমন মার্কিনীদের মধ্যে বেঁচে থাকবে এবং হাইম পরিবারও জাতীয় সম্মানের এক কেন্দ্রস্থল হিসাবে বর্তমান থাকবে। যদি হাইম হাইকেলের কিছু হয় তাহলে আজ না হয় কাল তা প্রকাশ পাবে। তখন যে প্রতিক্রিয়া হবে সেটা আমরা ইহুদিবাদীরা বহন করতে পারবো না। অন্যভাবে তাকে ধীর প্রক্রিয়ায় মুছে ফেলতে হবে। অবশ্যই তাকে আড়াল করার শেষ রক্ষা যদি না হয় তাহলে আসু জাতীয় স্বার্থকে বড় করে দেখব। তাকে সরিয়ে দেওয়ার দরকার হলে সরিয়ে দেব, বলল আজর ওয়াইজম্যান। ধন্যবাদ স্যার। তাকে শুধু পাগল প্রমাণ করা নয়, সত্যিই পাগলে পরিণত করার কাজটায় সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে। কেন এই কাজটা আমরা করতে পারছি না? বিল পুলম্যান বলল। এই কাজ আমরা প্রথম থেকেই শুরু করেছি, কিন্তু ডাক্তারদের বক্তব্য হল ডক্টর হাইকেল অত্যন্ত শক্তমন ও নিখাদ চরিত্রের লোক। ঈশ্বরমুখিতা তার এতটাই দৃঢ় যে তার মনকে, চিন্তাকে বিচ্ছিন্ন ও বহুমুখী করার কোনো পন্থাই এখনো সফল হয়নি। এই চেষ্টা আমাদের জারি আছে। আমরা সম্প্রতি তার ব্রেনের উপর ইলেকট্রনিক ওয়েভকে কার্যকর করার চেষ্টা করেছি। এই চেষ্টা যদি যথেষ্ট পরিমাণে সফল হয় তাহলে তার চিন্তা পদ্ধতিকে বিকৃত করা সম্ভব হবে, বলল আজর ওয়াইজম্যান। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা কথা, আহমাদ মুসাকে শুট অ্যাট সাইট এর নির্দেশ দিন। এটা প্রমাণ হয়েছে তাকে বন্দি করে আমরা এঁটে উঠতে পারছি না, অতীতেও পারেনি। সুতরাং তাকে বন্দি নয়, দেখামাত্র হত্যার নির্দেশ দিন, বিল পুলম্যান বলল। ঠিক বলেছ বিল, আমিও এরকমই ভাবছি। আমরা যদি এতদিন এ সিদ্ধান্ত নিতাম তাহলে অনেক আগে আমরা আহমাদ মুসার হাত থেকে মুক্তি পেতাম। আমাদের কক্ষের দরজায় এসে দাঁড়ালো আজর ওয়াইজম্যানের পার্সোনাল সেক্রেটারি, বলল আজর ওয়াইজম্যানকে, স্যার,
পুলিশ অফিসার অ্যালেন শেফার ও রাব্বানিকাল বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মিস্টার ফ্রান্সিস এসেছেন। ওদের নিয়ে এসো, নির্দেশ দিল আজর ওয়াইজম্যান। ফিলাডেলফিয়ার কোনো খবর আছে স্যার? জিজ্ঞেস করল বিল পুলম্যান। ওই ব্যাপারে আসছেন অ্যালেন শেফার ও ফ্রান্সিস, বলল আজর ওয়াইজম্যান। কক্ষে প্রবেশ করল ফ্রান্সিস, অ্যালেন শেফার। তারা কক্ষে প্রবেশ করে আজর ওয়াইজম্যানকে রাজাসুলভ দীর্ঘ বাও করল। আজর ওয়াইজম্যান তাদের ইঙ্গিত করলে তারা বসল গিয়ে বিল পুলম্যানের বাম পাশে পাশাপাশি। ওরা বসতেই আজর ওয়াইজম্যান চেয়ারে হেলান দিয়ে তাকালো অ্যালেন শেফারের দিকে। বলল, মিস্টার শেফার, বলুন ফিলাডেলফিয়ার খবর কি? অ্যালেন শেফারের প্রকৃত নাম জোসেফ এরাম। তিনি ইয়র্কভিল ডিস্ট্রিক্টের ইনভেস্টিগেটিভ অফিসার। সেদিন অ্যালেন শেফার নাম নিয়ে ফিলাডেলফিয়ায় ডক্টর হাইম হাইকেলের বাসায় গিয়েছিলেন। সে একজন কট্টর ইহুদিবাদী। স্যার, আজই আমি ফিলাডেলফিয়া থেকে জানতে পেরেছি বারবারা ব্রাউন আমাদের সহযোগিতা করতে অস্বীকার করেছে। আজর ওয়াইজম্যানের প্রশ্নের উত্তরে বলল অ্যালেন শেফার ওরফে জোসেফ এরাম। তার মানে সেদিন আইজ্যাক ড্যানিয়েল ডক্টর হাইম হাইকেলের ছেলে হাইম বেঞ্জামিনের সাথে কি আলাপ করেছে তার কিছুই আমরা জানতে পারিনি? আহত কণ্ঠে জিজ্ঞাসা করল ওয়াইজম্যান। জি হ্যাঁ, বারবারা ব্রাউন জানিয়ে দিয়েছে হাইম পরিবারের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ সে করতে পারবে না, এবং সেদিনের আলোচনা সম্পর্কেও সে কোনো কথা বলবে না। তবে এটুকু বলেছে যে অ্যালেন শেফারের প্রস্তাবে হাইম বেঞ্জামিন রাজি আছে, এবং হাইম বেঞ্জামিনের সাথে দেখা করতে আসা আইজ্যাক ড্যানিয়েল লোকটিকে সে সন্দেহের চোখে দেখছে। সে কেস করেছে এ কারণেই, বলে অ্যালেন শেফার। বারবারা ব্রাউনের এই পরিবর্তনের কারণ কি? সে তো একজন ভালো ইহুদি গোয়েন্দা কর্মী। ওয়াইজম্যান বলল, সে জানিয়েছে এটা তার নীতিগত সিদ্ধান্ত। হাইম পরিবারের সম্পর্কিত কোনো কিছুই সে নিজেকে জড়িয়ে করবে না। অ্যালেন শেফার জানালো, দেখা যাচ্ছে হাইম বেঞ্জামিন আসার পরই তার এই পরিবর্তন। কারণ কি? আবার প্রশ্ন করল ওয়াইজম্যান। স্যার, অনেকেই ভাবছেন প্রেম ঘটিত কোনো ব্যাপার রয়েছে এর মধ্যে। সে হয়তো মনে করছে বেঞ্জামিনের ওপর কোনো গোয়েন্দাগিরি করা তার ঠিক হবে না। এরকম কিছু ঘটেছে বলে মনে করা হচ্ছে, বলল অ্যালেন শেফার। অ্যালেন শেফার থামতেই আজর ওয়াইজম্যান বলে উঠল, তার এই পরিবর্তন বা কোনো প্রকার ঠুনকো সেন্টিমেন্ট গ্রহণযোগ্য নয়। তার ব্যাপারে আমরা পরে ভাবব, বলে আজর ওয়াইজম্যান তাকালো ফ্রান্সিসের দিকে। বলল, মিস্টার ফ্রান্সিস, হাইম পরিবারের সাথে যোগাযোগের ব্যাপারটা সবাইকে বলুন। রাব্বানিক বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর নেইল ফ্রান্সিস নড়ে চড়ে বসে বলল, হাইম বেঞ্জামিনের সাথে আমরা দেখা করে আসার পর হাইম বেঞ্জামিনই আমার সাথে প্রথম যোগাযোগ করেছে। প্রথম দিনে এসে বলেছে অ্যালেন শেফারের দেয়া প্রস্তাব অনুসারে আমাদের দেখা করার ব্যবস্থা করুন। এরপর আরও 3 বার সে টেলিফোন করেছে। প্রতিবারে সে ওই ব্যাপারে জোর তাগিদ দিয়েছে। অধৈর্য হয়ে পড়েছে তারা। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিলে তাদের বুঝিয়ে রাখা যাচ্ছে না। নেইল ফ্রান্সিস থামলে আজর ওয়াইজম্যান বিল পুলম্যানকে বলল, তুমিও তো ব্যাপারটা জানো, তুমি কি ভাবছো বলো? জি স্যার, আমি সব শুনেছি। আমি তাদের অধৈর্য হওয়াটাকে পছন্দ করছি না। অ্যালেন শেফার যে প্রস্তাব দিয়ে এসেছেন আমরা তা আমাদের সুবিধা অনুযায়ী বাস্তবায়ন করব। দেখা করানোর ব্যাপারটাকে যতটা পারা যায় আমি ডিলে করানোর পক্ষপাতী, বিল পুলম্যান বলল। আজর ওয়াইজম্যান আবার তাকালো অ্যালেন শেফারের দিকে। বলল, জোসেফ এরাম, তুমি এ ব্যাপারে কি বলতে চাও? জোসেফ এরাম ওরফে অ্যালেন শেফার তাকালো আজর ওয়াইজম্যানের দিকে। বলল, স্যার, আমার হাইম পরিবারকে এই প্রস্তাব দেওয়ার আসল কারণ হল তাদের শান্ত রাখা, আমাদের হাতে রাখা, যাতে এ নিয়ে তারা হইচই না বাধায়। এ দৃষ্টিকোণ থেকে স্যার আমি মনে করি ডক্টর হাইম হাইকেলকে দেখার ওদের সুযোগ দেয়া দরকার। দেখা হলে তারা নিশ্চিত হবে যে ডক্টর হাইম হাইকেল বেঁচে আছেন, তিনি অসুস্থ, তার চিকিৎসা হচ্ছে। তারা এ নিয়ে কোনো উচ্চবাচ্য করার প্রয়োজন অনুভব করবে না। এতে আমাদের কাজের সুবিধা হবে। থামল পুলিশ অফিসার জোসেফ এরাম। আজর ওয়াইজম্যান এবার সোজা হয়ে বসল। বলল, হাইম পরিবারকে দেয়া আমাদের প্রস্তাব নিয়ে আমরা কি করব? এ ব্যাপারে তোমাদের প্রত্যেকের কথার পেছনেই যুক্তি আছে, কিন্তু তোমরা কেউই
বারবারা ব্রাউনের পরিবর্তনের বিষয়টাকে সামনে রেখে হাইম পরিবার সম্পর্কে আমাদের করণীয় বিচার করে দেখনি। বারবারা ব্রাউনের এই পরিবর্তন ছোট বিষয় নয়। তার চিন্তাধারার এই পরিবর্তনের মতো হাইম পরিবারের চিন্তাধারায় কোনো পরিবর্তন এসেছে কিনা আমরা জানতে পারছি না। যতদিন এটা জানা না যাবে ততদিন হাইম হাইকেলের সাথে তার পরিবারকে দেখা করানো যাবে না। কিন্তু স্যার, বেশি দিন দেরি হলে বা করলে তার বিরক্ত হবে, বিক্ষুব্ধ হবে এবং ধৈর্যহারা হলে এ বিষয়টা সরকার ও সংবাদপত্রের কাছে চলে যেতে পারে, বলল নেইল ফ্রান্সিস। কিন্তু মিস্টার ফ্রান্সিস, এমন ধরনের কিছু যাতে তারা না করতে পারে তার ব্যবস্থা করা যাবে। কিন্তু দেখা করার পর কেউ যদি হোস্টাইল হয় কিংবা হোস্টাইল কাউকে যদি দেখা করানো হয়, তাহলে যে ক্ষতি হবে তার প্রতিবিধানের কোনো পথই থাকবে না। তার ফলে গোটা প্ল্যান আমাদের ভণ্ডুল হয়ে যাবে। যে কোনো মূল্যে এটা হতে দেয়া যাবে না, বলল আজর ওয়াইজম্যান। স্যার ঠিকই বলেছেন, কিন্তু স্যার এখন ওদের মুখ বন্ধ করা যাবে কিভাবে, বলল নেইল ফ্রান্সিস। খুব সহজে। বিল পুলম্যান একদিন যাবে ফিলাডেলফিয়ায় ডক্টর হাইম হাইকেলের বাড়িতে। বলবে বেঞ্জামিনকে শত্রুপক্ষের সাথে যেন পরোক্ষ ও প্রত্যক্ষ কোনোভাবেই তারা যোগাযোগ না করে, অন্যথা যদি হয় তাহলে তারাও বিপদে পড়বে। ডক্টর হাইম হাইকেলকেও মেরে ফেলবে। তাদের আচরণের উপরই নির্ভর করবে কবে কখন তারা ডক্টর হাইম হাইকেলের সাথে দেখা করতে পারবে। অন্যথায় ডক্টর হাইম হাইকেলের মতোই বেঞ্জামিনও একদিন হারিয়ে যাবে, আজর ওয়াইজম্যান বলল। বুঝলাম। তার আগ পর্যন্ত আমি কি বলবো ওদের? ওরা আজ কিংবা যে কোনো সময় যোগাযোগ করতে পারে, বলল ফ্রান্সিস। জানাবেন কদিনের মধ্যে আমাদের লোক আপনাদের ওখানে যাবে আলোচনার জন্য। এ বিষয়ে তারাই কথা বলবে, আজর ওয়াইজম্যান বলল। স্যার, আহমাদ মুসা যদি সত্যি এসে থাকে তাহলে সে কি শুধু হাইম পরিবারের উপরই নির্ভর করবে? সরকার ও প্রশাসনের ক্ষমতাবান অনেকের সাথে তার সখ্যতা রয়েছে। এসব ক্ষেত্রে সে যোগাযোগ করছে কিনা আমরা কি তার খোঁজ রাখছি, বলল বিল পুলম্যান। আহমাদ মুসারের সুবিধা আছে। জেনারেল শ্যারন জেলে থাকায় আমাদের বিরাট অসুবিধা হয়েছে। সেক্ষেত্রে বিরাট ভীতি হতাশাও ছড়িয়ে পড়েছে আমাদের যারা অবশিষ্ট আছে তাদের মধ্যে। এরপরও তাদের যথাসাধ্য সাহায্য আমরা পাচ্ছি, আজর ওয়াইজম্যান বলল। কথা শেষ করে আজর ওয়াইজম্যান উঠে দাঁড়ালো, বলল, তোমরা এসো, আমার জরুরি এঙ্গেজমেন্ট আছে, আমি চললাম। আজর ওয়াইজম্যান বেরিয়ে গেলে অন্যরা সবাই উঠে দাঁড়ালো। আহমাদ মুসা অস্থিরভাবে পায়চারি করছিল তার হোটেল কক্ষে। হাইম বেঞ্জামিন আসছে, তারই জন্যে অধীরভাবে অপেক্ষা করছে আহমাদ মুসা। মাত্র আধা ঘন্টা আগে সে ফিলাডেলফিয়া পৌঁছেছে। ফিলাডেলফিয়া এসেছে বারবারা ব্রাউনের জরুরি টেলিফোন পেয়ে। বারবারা ব্রাউন টেলিফোন করেছিল হাইম বেঞ্জামিনের পক্ষ থেকে। টেলিফোনে বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছিল তাদের অনুরোধ আপনি অবিলম্বে ফিলাডেলফিয়া আসুন। হাইম পরিবার খুবই বিপদে। টেলিফোন পেয়ে আহমাদ মুসা ফিলাডেলফিয়া চলে এসেছে। হোটেল কক্ষে উঠেই আহমাদ মুসা হাইম বেঞ্জামিনকে টেলিফোন করেছিল। টেলিফোন পেয়ে হাইম বেঞ্জামিন আহমাদ মুসাকে কিছু বলতে না দিয়ে বলে, স্যার এক্ষুনি হোটেলে আসছি, আপনি অপেক্ষা করুন। আহমাদ মুসা আর কিছুই বলতে পারেনি তাকে। কথা বলার সময় বেঞ্জামিনের গলা কাঁপছিল, কণ্ঠস্বর ছিল ভীত, উদ্বিগ্ন। আহমাদ মুসা তাকে তার হোটেল কক্ষে ওয়েলকাম করে টেলিফোন রেখে দিয়েছিল। উদ্বেগ ঘিরে ধরেছিল আহমাদ মুসাকে। নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। কি ঘটতে পারে? বারবারা ব্রাউনের যে টেলিফোন পেয়ে আহমাদ মুসা নিউ ইয়র্ক থেকে এখানে এসেছে, সে টেলিফোনেও উদ্বেগ ছিল, কিন্তু সেটা এমন ভেঙে পড়া ছিল না। আমাকে বাড়িতে না ডেকে আমার হোটেলে ছুটে আসছে কেন? এমন অনেক চিন্তা আহমাদ মুসাকে অস্থির করে তুলেছে। হঠাৎ দরজায় নক হলো। আহমাদ মুসা দরজার দিকে দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে হাইম বেঞ্জামিন। বেঞ্জামিনের উস্কো খুস্কো চেহারা, টাইটাও পরেনি, শার্টের উপর দিকে দুটি বোতাম খোলা, তার চোখ মুখ থেকে উদ্বেগ ঠিকরে পড়ছে। গুড ইভিনিং মিস্টার বেঞ্জামিন, ওয়েলকাম। দরজা খুলে বেঞ্জামিনকে স্বাগত জানালো আহমাদ মুসা। স্যার, ওরা বারবারা ব্রাউনকে ধরে নিয়ে গেছে। আহমাদ মুসার সম্ভাষণের কোনো জবাব না দিয়ে কম্পিত কণ্ঠে ভাঙা গলায়
হাইম বেঞ্জামিন বলল, আচ্ছা শুনছি তোমার কথা, এসো আগে বসো বলে আহমাদ মুসা তাকে ধরে এনে সোফায় বসালো। তার পাশে বসলো আহমাদ মুসা। বিশ্ব আহমাদ মুসারও চোখে মুখে। বলল, কখন ধরে নিয়ে গেছে তাকে? এই ঘণ্টাখানেক আগে, উত্তর দিল হাইম বেঞ্জামিন। কেন নিয়ে গেছে, কি বলে নিয়ে গেছে? বারবার ব্রাউন যেতে অস্বীকার করেছিল, তার মাথায় রিভলভার ঠেকিয়ে ধরে নিয়ে গেছে। কেন নিয়ে যাচ্ছে কিছু জানায়নি। বাইরের কারোর সাথে আব্বা সম্পর্কে কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছিল। বিশেষ করে নিষেধ করেছিল আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ না করতে। কিন্তু বারবারা যে আমার পক্ষ থেকে আপনার কাছে টেলিফোন করেছে, সেটা গোটাটাই তারা মনিটর করেছে, এমনকি আজকের সকালের কথাও। তার প্রথম অপরাধ হলো, সেদিন আমাদের সাথে আপনার যে কথা হয়েছিল সেটা বারবারা ব্রাউন ওদের জানাতে অস্বীকার করেছে। দ্বিতীয় অপরাধ, সে আপনার সাথে যোগাযোগ রেখেছে, বলল হাইম বেঞ্জামিন। কোথেকে নিয়ে গেছে? বাড়ি থেকে? জিজ্ঞাসা আহমাদ মুসার। জি হ্যাঁ, বাড়ি থেকে। বাড়ির লোকেরা থানায় জানায়নি? না স্যার, নিয়ে যাবার সময় তারা বলেছে বারবার ব্রাউন আমাদের লোক, আমরা নিয়ে যাচ্ছি। থানায় বলে কোনো লাভ নেই। থানা জানে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে, হইচই করলে আরও বড় ঘটনা ঘটবে। পরিবারের লোকেরা সাংঘাতিক ভীত হয়ে পড়েছে। তাহলে থানায় জানানো হয়নি? জানিয়েছে স্যার, কিন্তু থানা সরজমিনে খোঁজ নিতেও আসেনি। আনঅফিসিয়ালি বলেছে বারবার ব্রাউন একটি প্রাইভেট ডিটেকটিভ ফার্মে কাজ করত, ফার্মে তাকে নিয়ে গেছে তাদের কাজে, বলে একটা দম নিল হাইম বেঞ্জামিন। তারপর আবার পড়া শুরু করল। স্যার, পুলিশকে জানিয়ে পুলিশকে হাত করে এটা তারা করেছে, সুতরাং পুলিশ কিছুই করবে না। আমার ভয়ই হচ্ছে বারবার ব্রাউনের কাছ থেকে কথা আদায়ের জন্যে ওরা তার উপর নির্যাতন চালাবে। আমরা এখন কি করব স্যার? এই বিপদে আপনার কথাই আমার মনে পড়েছে। বলুন আমরা কি করব? আমার আব্বারই বা কি হবে, বলল হাইম বেঞ্জামিন। এসব কিছু না ঘটলে আমাদের পরিকল্পনা মোতাবেক চলতে পারলে ভালো হতো। সে পথ এখন বন্ধ, কারণ তারা আপনাদেরও সন্দেহ করছে। এই অবস্থাটা বিপজ্জনক। তারা ধরা পড়ার ভয়ে ভীত হয়ে ডক্টর হাইম হাইকেলকে কিছু করে বসলে সেটা মহা ক্ষতির কারণ হবে, বলল আহমাদ মুসা। আতঙ্কে উৎকণ্ঠায় হাইম বেঞ্জামিনের মুখের চেহারা পাণ্ডুবর্ণ ধারণ করল। ঠোঁট কাঁপতে লাগলো তার। বলল, সরি, আমি ওদের মতো চলে চেষ্টা করেছি লক্ষ্যে পৌঁছতে, কিন্তু সমস্যাটা দেখা দেয় বারবার ব্রাউনকে আমাদের সাক্ষাতের কথা ওদের জানাতে বললে। তাছাড়া টেলিফোনে ওরা মনিটর করবে, এটার চিন্তাও আমাদের মাথায় আসেনি। আমরা দুঃখিত স্যার। আহমাদ মুসা হাসল, বলল, বেঞ্জামিন, এটা দুঃখের বিষয় নয়, পর্যালোচনার বিষয়। এটা যা হাতছাড়া হয়ে গেছে বুঝতে হবে তা হাতছাড়া হবার জন্যেই। এখানে দুঃখ নয়, শিক্ষার বিষয় আছে। চোখের দুকন মুছে নিয়ে হাইম বেঞ্জামিন বলল, ধন্যবাদ স্যার। এখন আমরা কি করব বলুন? ওর মা শিলা ব্রাউন ভীষণ কাঁদছে। ওরা খুব নির্বিবাদী মানুষ, নির্বিবাদী পরিবার। বংশানুক্রমে ওরা শিক্ষকতা পেশায়। ওর আব্বা ব্যাফেল ব্রাউন ইউনিভার্সিটি অব দেলোয়ারের শিক্ষক এবং ফিলাডেলফিয়া জুইস অ্যাসোসিয়েশনের কালচারাল কমিটির সভাপতি। ভীষণ রেগে গেছেন তিনি। তাকে না জানিয়ে, অনুমতি না নিয়ে কেন বারবারা জেনারেল শ্যারনের ইসরায়েল কেন্দ্রিক গোয়েন্দা সংস্থায় যোগ দিল? তার বেঞ্জামিনের মাঝখানে আহমাদ মুসা কথা বলে উঠল, তুমি কি জানতে? জানতাম না। এবার আসার পর আমি ওর কাছ থেকেই শুনেছি। সে আমাকে জানায় সে ইহুদি গোয়েন্দা সংস্থা তাকে নিয়োগ করেছে এবং আমাদের বাসায় কে আসে কে যায়, আমরা কখন কার সাথে যোগাযোগ করি, কি বলি ইত্যাদি বিষয়ে রিপোর্ট করার জন্যে। চাপিয়ে দেয়া এই দায়িত্ব তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওদের কোনো কথা এসে শুনতে রাজি নয়। এটা তার আরও বিপদ ডেকে আনবে, বলল বেঞ্জামিন। শেষ বাক্যটা তার আবেগরুদ্ধ কণ্ঠ থেকে খুব কষ্টে বের হয়েছিল। আহমাদ মুসা বেঞ্জামিনের গায়ে সান্ত্বনার হাত বুলিয়ে বলল, যারা বারবারাকে নিয়ে গেছে তাদের কাউকে চেনো? ইহুদি গোয়েন্দা সংস্থার অফিস যেখানে বারবারা মাঝে মাঝে যেত, তার ঠিকানা তুমি জানো? জি না, ওদের কাউকে চিনি না, ঠিকানা ওদের জানে না স্যার, বলল বেঞ্জামিন। ওদের বাসার কেউ জানে? জিজ্ঞাসা আহমাদ মুসার। এ ব্যাপারে কোনো কথা ওদের আমি জিজ্ঞাসা করিনি, বেঞ্জামিন বলল।
আমরা বারবারার বাসায় এখন যেতে পারি না, বলল আহমাদ মুসা। অবশ্যই স্যার। আমার কি পরিচয় দেবে তাদের কাছে, বলল আহমাদ মুসা। বলবো আমার এক প্রাইভেট গোয়েন্দা বন্ধু, বলল হাইম বেঞ্জামিন। ধন্যবাদ, চলো আর দেরি নয়, বলে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। আহমাদ মুসারা পৌঁছল বারবারা ব্রাউনদের বাড়িতে। বাইরে সিকিউরিটির 2 লোক ছাড়া কেউ ছিল না। হাইম বেঞ্জামিন আহমাদ মুসাকে লন চেয়ারে বসে এক দৌড়ে ভেতরে গেল। 2-3 মিনিট পরেই ফিরে এলো সে। হাইম বেঞ্জামিনের সাথে আহমাদ মুসা প্রবেশ করল ভেতরে। ভেতরে ড্রয়িং রুমে একটা সোফায় পাশাপাশি বসেছিল মিস্টার ব্রাউন ও মিসেস ব্রাউন। মিস্টার ও মিসেস ব্রাউন ছাড়া বাসায় কেউ নেই। মিসেস ব্রাউনের বিধ্বস্ত চেহারা আর পানি ভরা মেঘের চেহারা মিস্টার ব্রাউনের। বেঞ্জামিন ওদের সাথে আহমাদ মুসার পরিচয় করিয়ে দিল। বলল, মিস্টার ব্রাউনকে, আঙ্কেল, আমার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ মিস্টার ড্যানিয়েলকে নিয়ে এসেছি। পুলিশ কি করবে জানি না, কিন্তু আমাদের কিছু করা দরকার। ধন্যবাদ বেঞ্জামিন, বলল মিস্টার ব্রাউন বারবার আর পিতা। তারপর মিস্টার ব্রাউন তাকালো আহমাদ মুসার দিকে, বলল, ওয়েলকাম মিস্টার ড্যানিয়েল। আমাদের বিপদে আপনার এগিয়ে আসার জন্য ধন্যবাদ, কিন্তু পুলিশ যেখানে সক্রিয় হবার মতো কিচ্ছু পাচ্ছে না, সেখানে আমরা কি করতে পারি? বিপদের সময় যার যতটুকু সাধ্য চেষ্টা করা উচিত, সাফল্য ঈশ্বরের হাতে, আহমাদ মুসা বলল। মিস্টার ব্রাউন রুমাল দিয়ে চোখ ভালো করে মুছে নিয়ে সোজা হয়ে বসে বলল, ভালো বলেছ ইয়াং ম্যান, নিশ্চয় তুমি গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী। সৃষ্টি তার স্রষ্টার প্রতি তো বিশ্বাসী হবেই, তার উপর নির্ভর করবেই, আহমাদ মুসা বলল। শেখো তোমরা এই বাছা থেকে, এই বিপদের সময় এখনো তোমরা একেবারেও ঈশ্বরের নাম করনি। এই বাছাই প্রথম আমার ঘরে আলো চালল, চোখ মুছতে মুছতে বলল মিসেস ব্রাউন। তারপর সোজা হয়ে বসে আহমাদ মুসার দিকে ঘুরে বলল, বাছা তোমাকে ধন্যবাদ, তোমার মধ্যে ঈশ্বর আছেন, তুমিই পারবে আমার বাছাকে বাঁচাতে, পারবে না? চেষ্টা করতে অবশ্যই পারব, ঈশ্বর জানেন তিনি কি ফল দেবেন, আহমাদ মুসা বলল। মিসেস ব্রাউন অপলক চোখে তাকিয়ে আছে আহমাদ মুসার দিকে, বলল, একটু সময় নিয়ে। বাচ্চা, তুমি আমাকে মা বলেছ, বারবার নেই, আমার মন হাহাকার করছে এই ডাকের জন্যে। তুমি এই ডাক ফিরিয়ে এনেছ, তুমি বারবারাকে ফিরিয়ে আনো বাছা, বলে মুখ নিচু করল। ফুপিয়ে কেঁদে উঠল। মুখে রুমাল চাপা দিয়ে কান্না রোধের চেষ্টা করতে লাগলো মিসেস ব্রাউন। কেউ কোনো কথা বলতে পারল না। একটু নীরবতা, অসহনীয় বেদনার এক পরিবেশ। মিসেস ব্রাউন নিজেকে সামলে নিয়ে মুখ চোখ মুছতে মুছতে বলল, সরি, তোমরা কথা বলো। আহমাদ মুসাই কথা বলে উঠল, যারা মিস ব্রাউনকে নিয়ে গেছে তাদের বা তাদের ঠিকানা সম্পর্কে কিছু জানেন আপনারা? তারা কোনোদিনই আমাদের বাড়িতে আসেনি, দেখিনি তাদের কোনোদিন, বলল মিস্টার ব্রাউন। মিস ব্রাউন যে গোয়েন্দা সংস্থার সদস্য ছিল, তার পরিচয় ও ঠিকানা সম্পর্কে নিশ্চয় আপনারা জানেন না, জিজ্ঞাসা আহমাদ মুসার। না, জানি না। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে যে নিজেকে জড়িয়েছে সে আমাদের কোনোদিনই জানায়নি, দুর্ভাগ্য আমাদের, বলল মিস্টার ব্রাউন। মাফ করবেন, আমি কি তার ঘর, তার টেবিল, কাগজপত্র, হ্যান্ডব্যাগ ইত্যাদি পরীক্ষা করতে পারি? আপনারা দয়া করে অনুমতি দেবেন, আহমাদ মুসা বলল। ওয়েলকাম বাছা, তুমি যে সহযোগিতা চাইবে সবই আমরা করব, বলেই উঠে দাঁড়ালো মিসেস ব্রাউন। বলল, চলো তার ঘরে নিয়ে যাচ্ছি। আহমাদ মুসা উঠে দাঁড়ালো বেঞ্জামিনও, মিস্টার ব্রাউন। প্রবেশ করলো তারা মিস ব্রাউনের ঘরে। সুন্দর পরিপাটি করে সাজানো ঘর, শোবার বিছানা, পড়ার টেবিল, ওয়াল ক্যাবিনেট, কোথাও কোনো অগোছালো অবস্থা নেই, কিন্তু পরিপাটি অবস্থার মধ্যে পড়ার টেবিলে একটা মানিব্যাগ পড়ে আছে বেসুরোভাবে। মানিব্যাগটা দৃষ্টি আকর্ষণ করল আহমাদ মুসার। আহমাদ মুসা তাকালো মিসেস ব্রাউনের দিকে, বলল, মিস ব্রাউনের হ্যান্ড পার্সটা কোথায়? ওর সাথেই ছিল, নিয়ে গেছে, বলল মিসেস ব্রাউন। কিন্তু তার এই মানিব্যাগটা তো তার হ্যান্ড পার্সেই থাকার কথা, এখানে পড়ে আছে কেন? জিজ্ঞাসা আহমাদ মুসার। এই মানিব্যাগটা তার কাছে, মানে তার পার্সেই ছিল, কিন্তু যাবার সময় সে ফেলে দিয়ে গেছে। গাড়ি করে যখন তাকে নিয়ে যায় তখন বারবারা গাড়ির জানালা দিয়ে মানিব্যাগটা ছুঁড়ে দেয়, বলল মিসেস ব্রাউন। আনন্দের একটা ঝিলিক ফুটে উঠল আহমাদ মুসার চোখে মুখে। তার কণ্ঠ থেকে একটা স্বগতোক্তি বেরিয়ে এলো, ও গড, থ্যাঙ্কস টু বারবারা, থ্যাঙ্কস টু গড।
ওরা তিনজনে আহমদ মুসার দিকে তাকালো। বেঞ্জামিন বলল, কি দেখলেন, কি পেলেন স্যার? শত্রুদের ঠিকানা পেয়ে গেছি, আহমদ মুসা বলল। কোথায়? বিস্মিত প্রশ্ন বেঞ্জামিনের। ওই মানিব্যাগে। আহমদ মুসা বলল, কিন্তু বাছা, তুমি মানিব্যাগটি এখনো দেখোইনি, বলল মিসেস ব্রাউন। দেখার দরকার নেই মা, এর মধ্যে যদি শত্রুর পরিচয় ও ঠিকানামূলক কিছু না থাকতো, মিস ব্রাউন তাহলে তার মানিব্যাগ এভাবে গাড়ির জানালা দিয়ে ফেলে দিত না, আহমদ মুসা বলল। ঠিক বলেছ ড্যানিয়েল, আমারও বিস্ময় লেগেছে, শুধু ডলার রক্ষার জন্যে মানিব্যাগটা এভাবে ফেলল কেন সে, বলল মিস্টার ব্রাউন। আহমদ মুসা হাত বাড়িয়ে মানিব্যাগটা তুলে নিল। মানিব্যাগে যা ছিল সব বের করে আহমদ মুসা টেবিলে রাখল। কিছু ডলার, কয়েকটা নেম কার্ড, দুটি ক্রেডিট কার্ড, কয়েকটা চিরকুট এবং কয়েক পাতার ছোট্ট একটা টেলিফোন গাইড পেল মানিব্যাগ থেকে। আহমদ মুসা টেলিফোন গাইডটা তুলে দিল মিস্টার ব্রাউনের হাতে, বলল, দেখুন, সন্দেহ করার মতো কোনো নাম, ঠিকানা, টেলিফোন আপনার চোখে পড়ে কিনা। আমি নেম কার্ড ও চিরকুটগুলো দেখছি। নেম কার্ডের সবগুলোই বিখ্যাত কিছু শপস ও বিজনেস হাউসের। 4টি চিরকুট, 4টি মোবাইল নম্বর লেখা, কিন্তু নম্বরের সবগুলোই ফিলাডেলফিয়ার বাইরের। আহমদ মুসা নেম কার্ড ও চিরকুটগুলো বেঞ্জামিনের হাতে তুলে দিয়ে বলল, দেখো, তুমি কিছু বুঝতে পারো কিনা। মিস্টার ব্রাউন বলল, ড্যানিয়েল, টেলিফোন গাইডে অপরিচিত কোনো নম্বর দেখছি না, সবই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয়, কমার্শিয়াল শপস এর নম্বর, এবং তাদের সাথে মোটামুটি আমরা সকলেই পরিচিত। আহমদ মুসাও নজর বুলালো টেলিফোন গাইডটার উপর। টেলিফোন নম্বরগুলো সত্যি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয় ও মার্কেটিং এর চ্যাপ্টার বিভক্ত। অবাক হলো আহমদ মুসা যে বিবিধ বলে বিভাগ নেই। বিস্মিত আহমদ মুসা বলল, বারবার ব্রাউন দেখছি খুবই ঘরমুখ ছিল, তার কন্ট্যাক্ট খুবই সীমিত। হ্যাঁ বাছা, মেয়ে আমার খুবই ভালো, বিশ্ববিদ্যালয় ও বাড়ি ছাড়া সে কিছুই বুঝত না। প্রয়োজনীয় শপিংয়ের মাঝে মাঝে বাইরে যেত, কিন্তু আড্ডা দেওয়া তার স্বভাব ছিল না। আমার এমন ভালো মেয়ে আজ বিপদে পড়ল, বলল মিসেস ব্রাউন, বলতে বলতে কেঁদে ফেলল। টেলিফোন গাইডের একদম শেষ পাতায় কিছুটা সংকেত ধরনের লেখা আহমদ মুসার দৃষ্টি আকর্ষণ করল। লেখাটি এরকম: এল এফ সিনাই সিএইচ ফিলা। অক্ষর ও শব্দগুলোর মাত্র সিনাই ও ফিলা শব্দ দুটি কোডেড। ভ্রু কুচকালো আহমদ মুসা। একটা রহস্যের গন্ধ পেল এর মধ্যে। লেখাটা আহমদ মুসা দেখালো মিস্টার ব্রাউনকে। মিস্টার ব্রাউন বলল, এটা আমি দেখেছি ড্যানিয়েল, কিছু বুঝতে পারিনি আমি। তার পড়াশোনার সাথে সম্পর্কিত কিছু হতে পারে মনে করেছি। বেঞ্জামিন ও মিসেস ব্রাউনও লেখাটা দেখল। তারাও এর কোনো অর্থ বের করতে পারল না। আহমদ মুসা আবার হাতে নিল টেলিফোন গাইডটা। আবার সে চোখ বুলালো লেখাটির উপর। হঠাৎ আহমদ মুসার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, মিস ব্রাউনের নিশ্চয়ই পার্সোনাল কম্পিউটার আছে? হ্যাঁ আছে, বলল মিস্টার ও মিসেস ব্রাউন একসাথে। আমাকে দয়া করে সেখানে নিয়ে চলুন, আমি নিশ্চিত এই সংকেতগুলো তার কম্পিউটার অ্যাকাউন্টের সাথে জড়িত। আহমদ মুসা বলল। কম্পিউটারটা পরিবারের লাইব্রেরি রুমে। লাইব্রেরির রুমে গিয়ে আহমদ মুসা কম্পিউটারের চেয়ার টেনে নিয়ে বসল। আহমদ মুসা কম্পিউটারের ফাইল তালিকা থেকে PSF পার্সোনাল সিক্রেট ফাইল বেছে নিয়ে ফাইলটি ওপেন করল। ফাইল আনলক করার জন্যে আহমদ মুসা সিনাই টাইপ করল। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার। ফাইল আনলক হয়ে গেছে। স্ক্রিনে ভেসে উঠল আবার অনেকগুলো ফাইলের তালিকা। তালিকার উপর চোখ বুলাল আহমদ মুসা। সর্বশেষ ফাইলটা হলো ফিলা। সে ফাইলটাতে ক্লিক করতে স্ক্রিনে ভেসে উঠল লাল অক্ষরে লেখা এই ঠিকানা। ইউরেকা বলে আনন্দে উঠে দাঁড়ালো আহমদ মুসা। বেঞ্জামিন ও মিস্টার ব্রাউনও দেখছিল আহমদ মুসার কাজ। তাদের চোখে মুখেও আনন্দ। বলল বেঞ্জামিন, এই ঠিকানায় ওরা বারবারাকে নিয়ে গেছে বলে আশা করছেন মিস্টার ড্যানিয়েল? আশার চেয়ে বড় কথা হলো ওদের একটা ঠিকানা পেয়েছি, সামনে এগোবার পথ একটা হলো, বলল আহমদ মুসা। ড্যানিয়েল, আমি বিস্মিত হচ্ছি, তুমি কি করে এত তাড়াতাড়ি বুঝলে যে এটা কম্পিউটারের কোড? আমি দেখে তো কিছু বুঝিনি। আর ওভাবে মানিব্যাগ ফেলে দেয়া দেখে আমি বিস্মিত হয়েছি বটে, কিন্তু এর কোনো অর্থই বুঝিনি। সত্যি তুমি গুণী ছেলে, কিন্তু ঠিকানা পেয়ে কি করবে? আমি যাচ্ছি ওখানে, বারবারকে তো আনতে হবে।
আহমাদ মুসা বলল। ঈশ্বর তোমাকে সাহায্য করুন, কিন্তু কাকে নেবে সাথে? ঠিকানা যখন পাওয়া গেছে পুলিশকেও সাথে নিয়ে যায়, বলল মিস্টার ব্রাউন। কিন্তু পুলিশ ওদেরকে আগে জানিয়ে দেবে না এ নিশ্চয়তা কি আছে? আহমাদ মুসা বলল। ম্লান ছায়া নামল মিস্টার ব্রাউনের মুখে। কোনো কথা বলতে পারল না। কথা বলল বেঞ্জামিন। বলল, পুলিশকে জানানোর প্রশ্নই ওঠে না। মিস্টার ড্যানিয়েল স্যার ঠিকই বলেছেন, পুলিশকে জানালে তারাও খবর পেয়ে যেতে পারে। কিন্তু তাহলে বারবার উদ্ধার হবে কিভাবে? মিস্টার ড্যানিয়েল ও আমরা মিলে। কথা শেষ করতে পারল না বেঞ্জামিন। তাকে থামিয়ে দিয়ে মিস্টার ব্রাউন বলে উঠল, আমি তো সে কথাই বলছি। যারা সন্ত্রাসের মতো বাড়ি এসে সবার সামনে থেকে একজনকে ধরে নিয়ে যেতে পারে, তাদের বাড়িতে পুলিশের সাহায্য ছাড়া উদ্ধার অভিযানে যাওয়ার কল্পনাই করা যায় না। লোকজন নিয়ে আয়োজন করে যাওয়া সম্ভব নয়। এজন্যে আমি একা ওখানে যাচ্ছি ওদের চোখকে ফাঁকি দেবার জন্যে, যাতে ওরা বারবারকে সরিয়ে ফেলা কিংবা লড়াইয়ের আয়োজন করতে না পারে। আহমাদ মুসা বলল। বলে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। বলল, মিস্টার বেঞ্জামিন, আপনি কি গেটে ওদের বলে একটা ট্যাক্সি ডেকে দেবেন? ট্যাক্সি কেন? আমার গাড়ি নিয়ে যাবেন, তড়িৎ জবাব দিল হাইম বেঞ্জামিন। না, তোমার গাড়ি এদের গাড়ি, ওরা চেনে। তোমাদের উপর ওদের ক্রোধ আর বাড়াতে চায় না। ট্যাক্সিতে আমার সুবিধা। আহমাদ মুসা বলল। বিস্মিত ব্রাউন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আহমাদ মুসা আবার বলে উঠল, আর কোনো কথা নয় জনাব, আমি চলি। তারপর হাইম বেঞ্জামিনের একটা হাত ধরে সামনে টেনে বলল, চলো বেঞ্জামিন, গেটে একটু দাঁড়ালে ট্যাক্সি পেয়ে যাবে। আহমাদ মুসা ও বেঞ্জামিন হাঁটতে লাগলো বাইরে বেরোবার জন্যে। গেটে গিয়ে একটা ট্যাক্সি পেয়ে গেল আহমাদ মুসা। ট্যাক্সিতে ওঠার সময় আহমাদ মুসা বেঞ্জামিনের হাতে ভাঁজ করা একটা কাগজ তুলে দিয়ে বলল, আমি যদি 2 ঘন্টার মধ্যে না ফিরি, কোনো খবর না জানাই, তাহলে চিঠিতে যা বলা হয়েছে সে অনুসারে কাজ করবে। আহমাদ মুসার কথা শুনে ভয় ও উদ্বেগে চুপসে গেল বেঞ্জামিনের মুখ। আহমাদ মুসার একটা হাত চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাদের খাতিরে এ বিপদের মুখে আপনি ঝাঁপিয়ে পড়ছেন? কথা শেষ না হতে ভারী কণ্ঠে আটকে গেল তার। আহমাদ মুসা হাইম বেঞ্জামিনের পিঠ চাপড়ে হেসে বলল, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে? বারবারাকে উদ্ধার না করলে তোমার চলবে বুঝি? বলে আহমাদ মুসা গাড়িতে উঠে গেল। লজ্জায় মুখ লাল হয়ে উঠেছিল হাইম বেঞ্জামিনের। আহমাদ মুসা ট্যাক্সি চলে গেল। হাইম বেঞ্জামিনের পেছনে এসে দাঁড়িয়েছিল মিস্টার ও মিসেস ব্রাউন। বেঞ্জামিন তাকিয়েছিল আহমাদ মুসার ট্যাক্সির দিকে। আসলে যুবকটি কে বেঞ্জামিন? আমাদের বিপদে না জড়াবার জন্যে আমাদের গাড়ি নিল না, অথচ আমাদেরই কাজে লাগলো। আমার কাছে অবাক লাগছে। তুমি কি প্রচুর টাকা দিয়েছ? বলল মিস্টার ব্রাউন। না, আপনার মতো আমিও বিস্মিত আঙ্কেল। আমি তার মিথ্যা পরিচয় দিয়েছি। তিনি প্রাইভেট ডিটেকটিভ নন। আব্বাকে উদ্ধারে আমাদের সহযোগিতা করার জন্য তিনি এখানে এসেছিলেন, বলল হাইম বেঞ্জামিন। তাহলে যুবকটি তোমার আব্বার পরিচিত? জিজ্ঞাসা মিস্টার ব্রাউনের। আব্বাকে তিনি দেখেননি এবং কোনো প্রকার যোগাযোগও ছিল না, বলল হাইম বেঞ্জামিন। আরও বিস্মিত করলে তাহলে? কথা শেষ করতে পারল না মিস্টার ব্রাউন। মাঝখান থেকে হাইম বেঞ্জামিন বলে উঠল, সব বিষয়ের উত্তর তিনি দেবেন উপযুক্ত সময়ে। বলেই বেঞ্জামিন ফিরে দাঁড়ালো। বলল, চলুন আমরা ভেতরে বসি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাকে কমপক্ষে 2 ঘন্টা তো বসতেই হচ্ছে। সবাই পা বাড়ালো বাড়ির দিকে ফিরে আসার জন্যে। রক্সিকে হাসি মুখে ঘরে প্রবেশ করতে দেখে স্টিভেন্স সোজা হয়ে বসল। তার চোখে মুখে ঔজ্জ্বল্য। বলল সে, রক্সি, মিশন নিশ্চয় সাকসেসফুল।